প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর মতো সবাই সুস্থ আছো। আমি আসমা আক্তার আশা, প্রভাষক অর্থনীতি, রাজধানী আইডিয়াল কলেজ, ঢাকা। তো আজ আমি তোমাদের সামগ্রিক আয় ব্যয় থেকে সঞ্চয় নিয়ে আলোচনা করব। সঞ্চয় কাকে বলে আর সঞ্চয়ের নির্ধারক সমূহ, ঠিক আছে? তো প্রথমে আমি আলোচনা করে নিচ্ছি যে সঞ্চয় কাকে বলে। দেখো, সঞ্চয় জিনিসটা, সঞ্চয় হচ্ছে অর্থনীতিতে আয়ের সাথে সম্পর্ক। যে অর্থনীতিতে একটা নির্দিষ্ট সময়ে আয় 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 বাড়ার ফলে পুরো অংশই কিন্তু ভোগের জন্য ব্যয় হয় না, কিছু অংশ সঞ্চয়ের জন্য রেখে দেওয়া হয়। এটা হচ্ছে সঞ্চয়, ঠিক আছে? মানে হচ্ছে তোমার সঞ্চয় হচ্ছে আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা থাকে সেটা হচ্ছে সঞ্চয়, ঠিক আছে? তো সঞ্চয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে S = Y - C। S = Y - C। এটা হচ্ছে তোমার সঞ্চয়ের সূত্র, ঠিক আছে? সঞ্চয় তার মানে সঞ্চয় কি দাঁড়াচ্ছে, যখন আমরা আয় থেকে ভোগ ব্যয় বাদ দিব, আয় থেকে ভোগ ব্যয় বাদ দেওয়ার ফলে যে অবশিষ্ট অংশ থাকবে সেটা হচ্ছে অর্থনীতিতে সঞ্চয়, ঠিক আছে? মানে আমার আয় থেকে আমার ভোগ ব্যয়টাকে বাদ দিতে হবে। তো আমরা সঞ্চয় ইংরেজিতে এস লেখার কারণ হচ্ছে সেভিংস। হ্যাঁ, সেভিংস মানে হচ্ছে সঞ্চয়। আমরা অর্থনীতিতে আয় ওয়াই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আমরা আয়টাকে ম্যাক্সিমাম টাইম ওয়াই দ্বারা প্রকাশ করি। আর সিতে হচ্ছে ভোগ ব্যয়, কনজাম্পশন, ঠিক আছে? মানে আমার সঞ্চয় হচ্ছে আয় থেকে ভোগ ব্যয় বাদ দেওয়ার পরে যে অবশিষ্ট অংশ থাকবে সেটা হচ্ছে সঞ্চয়, ঠিক আছে? তো সঞ্চয়টা বুঝতে পারছো যে যখন দেখো আমাদের আমাদের যতটুকু আমরা আয় করছি দৈনন্দিন জীবনে, যে আমাদের আয়টা হচ্ছে, সে আয়ের পুরো অংশই কিন্তু আমরা ভোগের জন্য ব্যয় করছি না। আমরা ভবিষ্যতের জন্য বলো, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বলো, যে কোনো ধরনের কাজের, যে কোনো ধরনের তোমার নিরাপত্তার জন্য আমরা কিছু অংশ সঞ্চয় হিসেবে রেখে দিই, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সঞ্চয়। মানে মেন কথা হচ্ছে আমার আয় থেকে ভোগ ব্যয় বাদ দেওয়ার ফলে যে অবশিষ্ট অংশ থাকবে সেটাই হচ্ছে সঞ্চয়, ঠিক আছে? এবার আমি তোমাদের সঞ্চয়ের সূত্রটা আমি তোমাদের লিখে দিলাম, S = Y - C। এগুলো কিন্তু আসে তোমার জ্ঞানমূলক কোশ্চেনে, কিন্তু এই ধরনের কোশ্চেনই করা হয় যে সঞ্চয়ের সূত্র লেখো, ভোগের সূত্র লেখো, বিনিয়োগের সূত্র লেখো, সামগ্রিক আয়ের সূত্র লেখো, সামগ্রিক ব্যয়ের সূত্র লেখো, ঠিক আছে? এই ধরনের কোশ্চেন কিন্তু বেশি করা হয়। সুতরাং আমি তোমাদের কিছু যে টপিকটা পড়াই সেই টপিকের কিন্তু সূত্রটা আমি সাথে সাথে দিয়ে দেওয়ার চেষ্টা করি। সঞ্চয়ের সূত্র হচ্ছে Y - C, ঠিক আছে? আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যে অবশিষ্ট অংশ থাকে সেটাকে আমরা অর্থনীতিতে সঞ্চয় বলে থাকি বা সঞ্চয় বলা হয়ে থাকে, ঠিক আছে? সঞ্চয় হচ্ছে এটা সংজ্ঞা। এবার দেখো সঞ্চয় নির্ধারক সমূহ। প্রথমে তোমাদের সঞ্চয় নির্ধারক কাকে বলে সেটা বুঝতে হবে। নির্ধারক সমূহ দেখো, মেইনলি আমার সঞ্চয়টা কি, আয়ের সাথে সম্পর্ক। সঞ্চয়টা হচ্ছে আয়ের সাথে সম্পর্ক। আয় ছাড়াও আরো যে আর্থসামাজিক উপাদান আছে সেগুলো দ্বারা যখন সঞ্চয় প্রভাবিত হয় তাকেই সঞ্চয় নির্ধারক বলা হয়, ঠিক আছে? বুঝতে পারছো এবার? মানে মেন হচ্ছে আমার সঞ্চয় আয় দ্বারা প্রভাবিত হয়, ঠিক আছে? আয় ছাড়াও যে আমার আর্থসামাজিক উপাদানগুলো আছে সেগুলো দ্বারা যখন সঞ্চয় প্রভাবিত হয় তাকেই সঞ্চয় নির্ধারক বলা হয়ে থাকে, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো আমি নির্ধারকের পয়েন্টগুলো আগে বলে দিচ্ছি, তারপরে বুঝিয়ে দিব। প্রথম পয়েন্টটা হচ্ছে আয়, দাম স্তর, সঞ্চয় ইচ্ছা, ভোগ প্রবণতা, সুদের হার, কর নীতি, আয় বন্টন, ভবিষ্যৎ প্রত্যাশা, ব্যাংক ও বীমা ব্যবস্থা। প্রথমটা হচ্ছে আয়। তো সঞ্চয়ের গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে আয়। আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে আমার সঞ্চয় থাকে। যদি আমার আয়ের পরিমাণ বেশি থাকে তাহলে কি হয়, সঞ্চয়ের ইচ্ছাটা প্রবল হয়। যেসব জনগণের বলো
যাদের আয়ের পরিমাণ বেশি তারা কিন্তু কি তাদের সঞ্চয়ের প্রবণতাও বেশি হয়ে থাকে, তাদের সঞ্চয় করার ইচ্ছাটা বেশি হয়। যেহেতু আমার আয়ের পরিমাণ বেশি, তাহলে আমি সঞ্চয় বেশি আকারে করে থাকি। আবার যাদের আয়ের পরিমাণ কম তাদের কিন্তু সঞ্চয়ের ইচ্ছাটাও কম। ঠিক আছে, তার মানে কি আয় দ্বারা সঞ্চয় প্রভাবিত হয়। আয় যদি বেশি থাকে সঞ্চয় বেশি হয়, আয় যদি কম থাকে সঞ্চয়ের পরিমাণও কম হয়ে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আয়ের একটা নির্ধারক সমূহ। এবার দেখো 2 নম্বর পয়েন্ট, দাম স্তর। তো দাম স্তরের সাথে সঞ্চয়ের একটা বিপরীতমুখী সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। দেখো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এসে যাচ্ছে যে দাম স্তরের সাথে সঞ্চয়ের সম্পর্কটা কেমন। দাম স্তরের সাথে সঞ্চয়ের সম্পর্ক হচ্ছে বিপরীত। কেন বিপরীত? যখন দেশের অর্থনীতিতে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় তখন কিন্তু কি হয়, সঞ্চয়ের প্রবণতাটাও কমে যায়। দাম স্তর বেড়ে গেলে আমাদের দৈনন্দিন জীবনে ব্যয়ের পরিমাণটা বেড়ে যায়। তো ব্যয়ের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হয়, তখন কিন্তু সঞ্চয়ের ইচ্ছাটা বলো প্রবণতা বলো সেটা কিন্তু কমে যায়। আবার যখন দ্রব্য সামগ্রীর দাম কমে যায় তখন তার কি ব্যয়ের পরিমাণটা কমে যাচ্ছে, দৈনন্দিন জীবন চালানোর জন্য তার ব্যয়ের পরিমাণটা কমে যাচ্ছে, তখন তার কি হয়, সঞ্চয়ের ইচ্ছা বেশি হয়, তখন সে বেশি পরিমাণে সঞ্চয় করে। এবার হচ্ছে দেখো আর সঞ্চয়ের সাথে দাম স্তরের সম্পর্ক এভাবেই বিপরীত হয়ে থাকে। এটা কিন্তু দেখো আমি যখন তোমাদের চিত্র পড়াতাম চাহিদা বিধি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, দাম ও চাহিদার বিপরীত সম্পর্ককেই চাহিদা বিধি বলা হয়। তখন কিন্তু তোমরা চিত্র আঁকতে খুব সুন্দর করে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার লম্ব অক্ষ, ভূমি অক্ষ, এটা কি রেখা? চাহিদা রেখা। ঠিক আছে, হ্যাঁ চাহিদা রেখা হচ্ছে আমার নিম্নগামী। ঠিক আছে, চাহিদা রেখা হচ্ছে আমার কি নিম্নগামী। এই দেখো আমরা ওখানে দিয়েছিলাম চাহিদা রেখা। হ্যাঁ, এখানে আমরা কি লিখেছিলাম ও এক্স ওয়াই, এখানে হচ্ছে ডি ডি। তো আমি যখন এখানে কি করছি দাম স্তর, দাম স্তর মানে কি যখন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় তখন কি হয়, চাহিদার প্রবণতাটাও কমে যায়। হ্যাঁ, দেখো এটা তুমি চাহিদা রেখার মাধ্যমে কিন্তু বুঝাতে পারবে। তোমার যদি ইচ্ছা করো যে গণদামূলক কোর্সের আসে 2 মার্কের জন্য তোমরা ভালো মার্ক পেতে চাও তখন কিন্তু তোমরা এভাবে দিতে পারবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমার দাম স্তরের সাথে সঞ্চয়ের সম্পর্ক হচ্ছে বিপরীত। আবার আয়ের সাথে সম্পর্ক কিন্তু সমমুখী বলে দিচ্ছি, কারণ আয় বাড়লে সঞ্চয় প্রবণতা বাড়ে, আয় কমলে সঞ্চয় প্রবণতাটা কমে যায়। আর দাম স্তরটা হচ্ছে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেলে সঞ্চয় প্রবণতা কমে যায়, আবার পক্ষান্তরে দ্রব্য সামগ্রীর দাম হ্রাস পেলে সঞ্চয়ের প্রবণতাটা বৃদ্ধি পায়। মানে হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক। ঠিক আছে, সঞ্চয়ের ইচ্ছা। দেখো আমরা কিন্তু যখন চাহিদা পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আমার চাহিদা কাকে বলে, তোমার ইচ্ছা থাকতে হবে, তারপরে ক্রয় করার সামর্থ্য থাকতে হবে, রুচি থাকতে হবে, এগুলো হচ্ছে তোমার চাহিদা। ঠিক আছে, এই যে সঞ্চয়ের ইচ্ছা, তোমার আয় আছে, হ্যাঁ প্রচুর পরিমাণ আয় আছে কিন্তু সঞ্চয় করার ইচ্ছা নাই, তাহলে কিন্তু সেটা সঞ্চয় হবে না। তোমাকে ইচ্ছা থাকতে হবে, হ্যাঁ যে আমার যেহেতু আমার আয়ের পরিমাণ আছে তাহলে আমি সঞ্চয় বেশি পরিমাণে ভবিষ্যৎ প্রত্যাশার বলো, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বলো সঞ্চয়টা করে রাখি। ইচ্ছা থাকতে হবে, এটা ইচ্ছা শক্তি। ঠিক আছে, সঞ্চয়ের ইচ্ছা থাকতে হবে তবে সঞ্চয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। যদি ইচ্ছা না থাকে তাহলে সঞ্চয়ের প্রবণতাটা কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, এখানে তোমার ইচ্ছা শক্তিটাও সঞ্চয়ের নির্ধারক হিসাবে অর্থনীতিতে নির্ধারণ করা হয়ে আছে। ঠিক আছে, এবার দেখো ভোগ প্রবণতা। মানে আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ ব্যয় কমে। ঠিক আছে, কিছু কিছু আছে মানুষ আছে যাদের আয়ের পরিমাণ বেশি থাকলে তারা বেশি পরিমাণে ভোগ করে, হ্যাঁ সঞ্চয় কম করতে চায়। বিলাস বহুল বলো ভোগ বিলাসী কিছু মানুষ আছে তারা কিন্তু আয় বাড়লে ভোগ ক্ষমতাটা বাড়িয়ে দেয়, তাদের মনে কিন্তু সঞ্চয়ের ইচ্ছাটা কম থাকে। সেজন্য এই ভোগ ব্যয়টা কিন্তু ভোগ ক্ষমতাটা কিন্তু সঞ্চয়ের একটা নির্ধারক।
এটা এটা কিন্তু নির্ভর করে সঞ্চয়, ঠিক আছে। যেমন ধরো যাদের আয় আয় বেশি, তারা কি করে, কিছু অংশ ভোগ করে, আবার কিছু অংশ সঞ্চয় করে, ঠিক আছে। তখন কিন্তু আমার সঞ্চয়ের পরিমাণটা বেড়ে যাবে। আবার যাদের ভোগ করার ইচ্ছা বেশি, তারা কি করে, আয়ের কম অংশ সঞ্চয় করে, বেশি অংশ ভোগের ক্ষেত্রে ব্যয় করে। এটা একটা ভোগ প্রবণতা। এই ভোগ প্রবণতার উপরেও সঞ্চয়ের একটা নির্ধারক সমূহ এবং ভোগ প্রবণতার উপরেও সঞ্চয় পরিমাণটা কম বেশি পরিমাণটা নির্ভর করে। ভোগ প্রবণতা কম হলে সঞ্চয়ের পরিমাণ বেশি হবে, আবার ভোগ প্রবণতা বেশি হলে সঞ্চয়ের পরিমাণটা কম হবে। তার মানে ভোগ প্রবণতা কম বেশির উপরে সঞ্চয় কম বেশি নির্ভর করে। তারপর দেখো সুদের হার, ঠিক আছে। যখন ব্যাংক বীমা প্রতিষ্ঠানগুলো তোমার সুদের হারের পরিমাণ বাড়িয়ে দেয়, তখন কিন্তু ক্রেতারা সঞ্চয়ের দিকে বেশি আকৃষ্ট হয়। যে আমার সুদের হার বেড়ে গেছে, তা আমি যদি কিছু টাকা রাখি ব্যাংকে, ফিক্সড হিসেবে রাখি, তাহলে আমার সুদের পরিমাণ যেহেতু বেশি আসছে, তাহলে আমি সঞ্চয়টা বেশি পরিমাণে করি, ঠিক আছে। তো সুদের হার যদি বেশি হয়, তখন ক্রেতা বা জনগণের সঞ্চয়ের উপর একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়, হ্যাঁ, তখন তাদের সঞ্চয় করার প্রবণতাটা বেড়ে যায়, ঠিক আছে। তো তোমার সুদের হার বেশি হলে সঞ্চয়ের পরিমাণ বেশি হবে, আবার সুদের হার কম হলে সঞ্চয়ের পরিমাণটা কম হবে, ঠিক আছে। তো সুদের হারও সঞ্চয়ের একটা গুরুত্বপূর্ণ নির্ধারক সমূহ। নির্ধারক মানে হচ্ছে যেসব বিষয় দ্বারা সঞ্চয় প্রভাবিত হচ্ছে, শুধু সঞ্চয় নয়, সব যে কোনো টপিক, হ্যাঁ, নির্ধারক যে কোনো টপিকের নির্ধারক হচ্ছে ও কার উপরে নির্ভরশীল। এটা হচ্ছে সঞ্চয় কার উপর নির্ভরশীল, কাদের উপর নির্ভরশীল, এগুলো হচ্ছে নির্ধারক সমূহ। তারপর দেখো কর নীতি। হ্যাঁ, আমাদের দেশের সরকার যদি বিভিন্ন বিষয়ের থেকে করের পরিমাণ কমিয়ে দেয়, তখন কি হয়, করের পরিমাণ কমিয়ে দিলে জনগণের আয়টা বেশি হয়, ঠিক আছে, তখন তাদের সঞ্চয় বেশি হয়। আবার যদি করের পরিমাণ বাড়িয়ে দেয়, তখন জনগণ সঞ্চয়ের দিকে কম আকৃষ্ট হয়, তখন তাদের সঞ্চয়ের পরিমাণটা কমে যায়, ঠিক আছে। কর নীতিও কিন্তু সঞ্চয় নির্ধারণ করে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, ঠিক আছে। তারপর দেখো আয় বন্টন। আয় বন্টন সবকিছু, অর্থনীতিতে সবকিছুই কিন্তু সুষম বন্টনের উপরে নির্ভর করে। বন্টন যদি সুষম হয়, হ্যাঁ, তাহলে কিন্তু সবকিছু কিন্তু সুন্দরভাবে প্রভাবিত হয়, সুন্দরভাবে চলে সেগুলো। যদি দেখো আয়টা যদি তোমার আয়ের বৈষম্য যদি না থাকে, তাহলে কিন্তু তাদের আয়ের পরিমাণটা বেড়ে যায়, হ্যাঁ। তো আয় বন্টন যদি সুন্দরভাবে হয়, সুষমভাবে হয়, তাহলে সঞ্চয়ের পরিমাণটা বেড়ে যাবে। আর আয় বন্টন যদি অবৈষম্য থাকে, অসুষম থাকে, তাহলে কিন্তু সঞ্চয়ের পরিমাণটা কমে যাবে। এবার দেখো ভবিষ্যৎ প্রত্যাশা। সঞ্চয়ের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভবিষ্যৎ প্রত্যাশা। হ্যাঁ, যদি দেখো অনেকে কিন্তু ভবিষ্যতের আশায় সঞ্চয় করে। তারপর একটা কথা আছে, যদি তোমার সরকার থেকে বেকার ভাতা, পেনশন এগুলোর ব্যবস্থা করে, তখন কিন্তু সঞ্চয়ের পরিমাণটা কমে যায়। সঞ্চয়ের পরিমাণ এই জন্য কমে যায়, তাদের একটা তোমার কি বলি, তাদের একটা তোমার কি থাকে, দৈনন্দিন জীবন, তাদের জীবনে একটা নিরাপত্তা থাকে, যে যেহেতু আমাদের সরকার থেকে বেকার ভাতা, পেনশন ভাতা এগুলো চালু আছে, তাহলে কি হয়, তাহলে তারা তখন সঞ্চয়ের দিকে কম ঝুঁকে, ঠিক আছে। আর এগুলো যদি ঠিকভাবে না হয়, তখন তাদের ভবিষ্যৎ প্রত্যাশার জন্য, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয়ের দিকে আকৃষ্ট হয়, তখন সঞ্চয়ের পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে। এবার হচ্ছে ব্যাংক ও বীমা ব্যবস্থা। আমাদের দেশের ব্যাংক ও বীমা ব্যবস্থা যদি সুষম হয়, ভালো হয়, বন্টন ব্যবস্থা, এদের দুর্নীতি না হয়, দুর্নীতির পরিমাণ কম হয়, তাহলে কি হয়, তাহলে হচ্ছে তোমার সঞ্চয়ের পরিমাণ বেড়ে যায়। যে মানুষের একটা ব্যাংক বীমা কোম্পানির প্রতি একটা আস্থার সৃষ্টি হয়। সেই আস্থাটা যদি ভালো থাকে, সেই আস্থাটা যদি নীতিগত থাকে, তাহলে কিন্তু মানুষের সঞ্চয়ের দিকে প্রবণতা বেশি হয়, ঠিক আছে। আর যদি ব্যাংক ও বীমা ব্যবস্থাগুলো তোমার
কার্যকলাপগুলো যদি দুর্নীতিপরায়ণ থাকে তাহলে কিন্তু মানুষের সঞ্চয়ের প্রতি প্রবণতাটা কমে যায়। তো এগুলি হচ্ছে আমাদের সঞ্চয়ের নির্ধারক সমূহ। ঠিক আছে, মেন কথা হচ্ছে তোমার সঞ্চয় হচ্ছে আয়ের উপর নির্ভরশীল। আয় ছাড়া যেসব আর্থসামাজিক উপাদানগুলো আছে, ঠিক আছে, আর্থসামাজিক উপাদানগুলো আছে এবং এই উপাদানগুলো দিয়ে যখন সঞ্চয় প্রভাবিত হয় তাকে সঞ্চয় নির্ধারক করা হয়। তো আমি এই ক্লাস শেষ করার আগে তোমাদের সঞ্চয় থেকে একটা অঙ্ক আমি ছোটখাটো দেখিয়ে দিচ্ছি, জাস্ট অল্প পরিসরে। আমি হয়তো বা তোমাদের এমপিতে কোশ্চেন করতে পারি, এই রিলেটেড কিছু কোশ্চেন করতে পারি, সেজন্য ছোট আকারে সঞ্চয় থেকে কিভাবে অঙ্ক আসে, সঞ্চয় ও তোমার বিনিয়োগ থেকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যখন তোমাদের কোশ্চেনে যদি আসে যে সঞ্চয় ও বিনিয়োগের সমতার সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করে দেখাও, ঠিক আছে, তখন তোমাদের কিন্তু প্রশ্নে কিন্তু তোমার সঞ্চয়ের মান থাকবে, তারপর হচ্ছে বিনিয়োগের মানও থাকবে। ঠিক আছে, সঞ্চয়ের মানও দেওয়া থাকবে, বিনিয়োগের মানও দেওয়া থাকবে। যেমন এখন ধরো 100 প্লাস 0.5y, ঠিক আছে, আর এখানে থাকলো 100 বিনিয়োগ। তখন তোমরা যদি সঞ্চয় বিনিয়োগের সমতার সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করে দেখাও। ভারসাম্যের শর্ত হচ্ছে দুটো ইকুয়াল টু হবে, সেটা যেখান থেকে আসুক, যে টপিক থেকে আসুক, ঠিক আছে, ওই দুটো ইকুয়াল টু করে তোমরা ভারসাম্য নির্ণয় করবে। তো তোমরা এখানে s ইকুয়াল টু i ধরে নিবা। s এর মান কত? 100 প্লাস 0.5y ইকুয়াল টু 100। এখানে 0.5y কে আলাদা করে ফেলো, তুমি এখানে নাম হচ্ছে 300, ঠিক আছে। তো তোমার 100 300 যখন এখানে প্লাস আছে এটা মাইনাস আকারে চলে আসবে। তো আমরা y ইকুয়াল টু নিয়ে কোথায় কত 200, ঠিক আছে, 0.5 দিয়ে ভাগ করে দেখবা রেজাল্ট আসবে। যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমার ভারসাম্য জাতীয় মানে ভারসাম্য সঞ্চয় কিংবা ভারসাম্য জাতীয় আয়ের সঞ্চয়, ঠিক আছে। তো যখন এটা দেখাতে বলবে তোমরা সবকিছু সব ভারসাম্যের ক্ষেত্রে ইকুয়াল টু করে দিবে, ঠিক আছে। ইকুয়াল টু করে দিলে তোমার যে ভারসাম্য জাতীয় আয়টা চলে আসবে, ঠিক আছে। আমি যদি রিলেটেড কোশ্চেন করতে পারি জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিলাম। আমি কিন্তু তোমাদের যখন ক্লাস নিতাম তখন কিন্তু বলতাম যে ভারসাম্য তৈরি হয় দুটির স্পর্শের মাধ্যমে। যখন একটি রেখা আরেকটি রেখাকে স্পর্শ করে সেখানেই ভারসাম্য হয়, ঠিক আছে। এটা একটা ভারসাম্য বিন্দু, হ্যাঁ। তো এখানে দুটি রেখা s ইকুয়াল টু i, এখানে একটা দুটি রেখা ইকুয়াল টু মানে কি স্পর্শ, আর যেখানে স্পর্শ হয় সেখানে ভারসাম্য নির্ধারিত হয়, ঠিক আছে। তোমাদের ভারসাম্য রিলেটেড কোনো কোশ্চেন আসলে সেখানে কিন্তু সংখ্যার মানগুলো দেওয়া থাকবে, তোমরা ঠিক সেভাবেই করে নিবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। তারপরে বুঝিয়ে দিব। প্রথম পয়েন্টটা হচ্ছে আয়, দাম স্তর, সঞ্চয় ইচ্ছা, ভোগ প্রবণতা, সুদের হার, কর নীতি, আয় বন্টন, ভবিষ্যৎ প্রত্যাশা, ব্যাংক ও বীমা ব্যবস্থা। প্রথমটা হচ্ছে আয়। তো সঞ্চয়ের গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্ধারক হচ্ছে আয়। আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে আমার সঞ্চয় থাকে। যদি আমার আয়ের পরিমাণ বেশি থাকে তাহলে কি হয়, সঞ্চয়ের ইচ্ছাটা প্রবল হয়। যেসব জনগণের বলো যাদের আয়ের পরিমাণ বেশি তারা কিন্তু কি তাদের সঞ্চয়ের প্রবণতাও বেশি হয়ে থাকে, তাদের সঞ্চয় করার ইচ্ছাটা বেশি হয়। যেহেতু আমার আয়ের পরিমাণ বেশি তাহলে আমি সঞ্চয় বেশি আকারে করে থাকি। আবার যাদের আয়ের পরিমাণ কম তাদের কিন্তু সঞ্চয়ের ইচ্ছাটাও কম, ঠিক আছে। তার মানে কি আয় দ্বারা সঞ্চয় প্রভাবিত হয়। আয় যদি বেশি থাকে সঞ্চয় বেশি হয়, আয় যদি কম থাকে সঞ্চয়ের পরিমাণও কম হয়ে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে আয়ের একটা নির্ধারক সমূহ। এবার দেখো 2 নম্বর পয়েন্ট, দাম স্তর। তো দাম স্তরের সাথে সঞ্চয়ের একটা
বিপরীতমুখী সম্পর্ক। কি সম্পর্ক? বিপরীতমুখী সম্পর্ক। দেখো এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এসে যাচ্ছে যে দাম স্তরের সাথে সঞ্চয়ের সম্পর্কটা কেমন। দাম স্তরের সাথে সঞ্চয়ের সম্পর্ক হচ্ছে বিপরীত। কেন বিপরীত? যখন দেশে অর্থনীতিতে দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় তখন কিন্তু কি হয়, সঞ্চয়ের প্রবণতাটাও কমে যায়। দাম স্তর বেড়ে গেলে আমাদের দৈনন্দিন জীবনে ব্যয়ের পরিমাণটা বেড়ে যায়। তো ব্যয়ের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কি হয়, তখন কিন্তু সঞ্চয়ের ইচ্ছাটা বলো, প্রবণতা বলো, সেটা কিন্তু কমে যায়। আবার যখন দ্রব্য সামগ্রীর দাম কমে যায় তখন তার কি ব্যয়ের পরিমাণটা কমে যাচ্ছে, দৈনন্দিন জীবন চালানোর জন্য তার ব্যয়ের পরিমাণটা কমে যাচ্ছে, তখন তার কি হয়, সঞ্চয়ের ইচ্ছা বেশি হয়, তখন সে বেশি পরিমাণে সঞ্চয় করে। এবার হচ্ছে দেখো, আর সঞ্চয়ের সাথে দাম স্তরের সম্পর্ক এভাবেই বিপরীত হয়ে থাকে। এটা কিন্তু দেখো আমি যখন তোমাদের চিত্র পড়াতাম, চাহিদা বিধি, দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, দাম ও চাহিদার এই বিপুল সম্পর্ককেই চাহিদা বিধি বলা হয়। তখন কিন্তু তোমরা চিত্র আঁকতে খুব সুন্দর করে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার লম্ব অক্ষ, ভূমি অক্ষ, এটা কি রেখা? চাহিদা রেখা, ঠিক আছে? হ্যাঁ, চাহিদা রেখা হচ্ছে আমার নিম্নগামী, ঠিক আছে? চাহিদা রেখা হচ্ছে আমার কি নিম্নগামী। এই দেখো আমরা ওখানে কিন্তু দিয়েছিলাম চাহিদা রেখা, হ্যাঁ, এখানে আমরা কি লিখেছিলাম ও এক্স ওয়াই, এখানে হচ্ছে জি ডি। তো আমি যখন এখানে কি করছি, দাম স্তর। দাম স্তর মানে কি, যখন দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যায় তখন কি হয়, চাহিদার প্রবণতাটাও কমে যায়। হ্যাঁ, দেখো এটা তুমি চাহিদা রেখার মাধ্যমে কিন্তু বুঝাতে পারবে। তোমার যদি ইচ্ছা করো যে অনুদানমূলক কোশ্চেন আসে 2 মার্কের জন্য, তোমরা ভালো মার্ক পেতে চাও, তখন কিন্তু তোমরা এভাবে দিতে পারবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার দাম স্তরের সাথে সঞ্চয়ের সম্পর্ক হচ্ছে বিপরীত। আবার আয়ের সাথে সম্পর্ক কিন্তু সমমুখী, বলে দিচ্ছি। কারণ আয় বাড়লে সঞ্চয় প্রবণতা বাড়ে, আয় কমলে সঞ্চয় প্রবণতাটা কমে যায়। আর দাম স্তরটা হচ্ছে দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেলে সঞ্চয় প্রবণতা কমে যায়, আবার পক্ষান্তরে দ্রব্য সামগ্রীর দাম হ্রাস পেলে সঞ্চয়ের প্রবণতাটা বৃদ্ধি পায়। মানে হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, ঠিক আছে? সঞ্চয়ের ইচ্ছা। দেখো আমরা কিন্তু যখন চাহিদা পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আমার চাহিদা কাকে বলে, তোমার ইচ্ছা থাকতে হবে, তারপরে ক্রয় করার সামর্থ্য থাকতে হবে, রুচি থাকতে হবে, এগুলো হচ্ছে তোমার চাহিদা, ঠিক আছে? এই যে সঞ্চয়ের ইচ্ছা, তোমার আয় আছে, হ্যাঁ, প্রচুর পরিমাণ আয় আছে কিন্তু সঞ্চয় করার ইচ্ছা নাই, তাহলে কিন্তু সেটা সঞ্চয় হবে না। তোমাকে ইচ্ছা থাকতে হবে, হ্যাঁ, যে আমার যেহেতু আমার আয়ের পরিমাণ আছে তাহলে আমি সঞ্চয় বেশি পরিমাণে ভবিষ্যৎ প্রত্যাশার বলো, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য বলো, সঞ্চয়টা করে রাখি। ইচ্ছা থাকতে হবে, এটা ইচ্ছা শক্তি, ঠিক আছে? সঞ্চয়ের ইচ্ছা থাকতে হবে, তবে সঞ্চয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। যদি ইচ্ছা না থাকে তাহলে সঞ্চয়ের প্রবণতাটা কি হবে, হ্রাস পাবে, ঠিক আছে? এখানে তোমার ইচ্ছা শক্তিটাও সঞ্চয়ের নির্ধারক হিসাবে অর্থনীতিতে নির্ধারণ করা হয়ে আছে, ঠিক আছে? এবার দেখো ভোগ প্রবণতা। মানে আয় বাড়লে ভোগ বাড়ে, আয় কমলে ভোগ ব্যয় কমে, ঠিক আছে? কিছু কিছু আছে, মানুষ আছে যাদের আয়ের পরিমাণ বেশি থাকলে তারা বেশি পরিমাণে ভোগ করে, হ্যাঁ, সঞ্চয় কম করতে চায়। বিলাস বহুল বলো, ভোগ বিলাসী কিছু মানুষ আছে, তারা কিন্তু আয় বাড়লে ভোগ ক্ষমতাটা বাড়িয়ে দেয়, তাদের মনে কিন্তু সঞ্চয়ের ইচ্ছাটা কম থাকে। সেজন্য এই ভোগ ব্যয়টা কিন্তু, হ্যাঁ, ভোগ ক্ষমতাটা কিন্তু সঞ্চয়ের একটা নির্ধারক। এটা কিন্তু নির্ভর করে সঞ্চয়, ঠিক আছে? যেমন ধরো যাদের আয় বেশি, তারা কি করে, কিছু অংশ ভোগ করে, আবার কিছু অংশ সঞ্চয় করে, ঠিক আছে? তখন কিন্তু আমার সঞ্চয়ের পরিমাণটা বেড়ে যাবে। আবার যাদের ভোগ করার ইচ্ছা বেশি, তারা কি করে, আয়ের কম অংশ সঞ্চয় করে, বেশি অংশ ভোগের ক্ষেত্রে ব্যয় করে। এটা একটা ভোগ প্রবণতা। এই ভোগ প্রবণতার উপরেও সঞ্চয়ের একটা নির্ধারক সমূহ এবং ভোগ প্রবণতার উপরেও সঞ্চয় পরিমাণটা কম বেশি পরিমাণটা নির্ভর করে। ভোগ প্রবণতা কম হলে সঞ্চয়ের পরিমাণ বেশি হবে, আবার ভোগ প্রবণতা বেশি হলে সঞ্চয়ের পরিমাণটা
কম হবে। তার মানে প্রবণতা কম বেশির উপরে সঞ্চয় কম বেশি নির্ভর করে। তারপর দেখো সুদের হার, ঠিক আছে। যখন ব্যাংক বীমা প্রতিষ্ঠানগুলো তোমার সুদের হারের পরিমাণ বাড়িয়ে দেয়, তখন কিন্তু ক্রেতারা সঞ্চয়ের দিকে বেশি আকৃষ্ট হয়। যে আমার সুদের হার বেড়ে গেছে, তা আমি যদি কিছু টাকা রাখি ব্যাংকে, ফিক্সড হিসেবে রাখি, তাহলে আমার সুদের পরিমাণ যেহেতু বেশি আসছে, তাহলে আমি সঞ্চয়টা বেশি পরিমাণে করি, ঠিক আছে। তো সুদের হার যদি বেশি হয়, তখন ক্রেতা বা জনগণের সঞ্চয়ের উপর একটা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়, হ্যাঁ, তখন তাদের সঞ্চয় করার প্রবণতাটা বেড়ে যায়, ঠিক আছে। তো তোমার সুদের হার বেশি হলে সঞ্চয়ের পরিমাণ বেশি হবে, আবার সুদের হার কম হলে সঞ্চয়ের পরিমাণটা কম হবে, ঠিক আছে। তো সুদের হারও সঞ্চয়ের একটা গুরুত্বপূর্ণ নির্ধারক সমূহ। নির্ধারক মানে হচ্ছে যেসব বিষয় দ্বারা সঞ্চয় প্রভাবিত হচ্ছে, শুধু সঞ্চয় নয়, সব যে কোনো টপিক, হ্যাঁ, নির্ধারক যে কোনো টপিকের নির্ধারক হচ্ছে ও কার উপরে নির্ভরশীল। এখানে হচ্ছে সঞ্চয় কার উপর নির্ভরশীল, কাদের উপর নির্ভরশীল, এগুলো হচ্ছে নির্ধারক সমূহ। তারপর দেখো কর নীতি। হ্যাঁ, আমাদের দেশের সরকার যদি বিভিন্ন বিষয়ের থেকে করের পরিমাণ কমিয়ে দেয়, তখন কি হয়, করের পরিমাণ কমিয়ে দিলে জনগণের আয়টি বেশি হয়, ঠিক আছে, তখন তাদের সঞ্চয় বেশি হয়। আবার যদি করের পরিমাণ বাড়িয়ে দেয়, তখন জনগণ সঞ্চয়ের দিকে কম আকৃষ্ট হয়, তখন তাদের সঞ্চয়ের পরিমাণটা কমে যায়, ঠিক আছে। কর নীতিও কিন্তু সঞ্চয় নির্ধারণ করে খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান, ঠিক আছে। তারপর দেখো আয় বন্টন। আয় বন্টন সবকিছু, অর্থনীতিতে সবকিছুই কিন্তু সুষম বন্টনের উপরে নির্ভর করে। বন্টন যদি সুষম হয়, হ্যাঁ, তাহলে কিন্তু কি সবকিছু কিন্তু সুন্দরভাবে প্রভাবিত হয়, সুন্দরভাবে চলে সেগুলো। যদি দেখো আয়টা যদি তোমার আয়ের বৈষম্য যদি না থাকে, তাহলে কিন্তু তাদের আয়ের পরিমাণটা বেড়ে যায়, হ্যাঁ। তো আয় বন্টন যদি সুন্দরভাবে হয়, সুষমভাবে হয়, তাহলে সঞ্চয়ের পরিমাণটা বেড়ে যাবে। আর আয় বন্টন যদি অবৈষম্য থাকে, অসুষম থাকে, তাহলে কিন্তু সঞ্চয়ের পরিমাণটা কমে যাবে। এবার দেখো ভবিষ্যৎ প্রত্যাশা। সঞ্চয়ের একটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ভবিষ্যৎ প্রত্যাশা। হ্যাঁ, যদি দেখো অনেকে কিন্তু ভবিষ্যতের আশায় সঞ্চয় করে। তারপর একটা কথা আছে, যদি তোমার সরকার থেকে বেকার ভাতা, পেনশন এগুলোর ব্যবস্থা করে, তখন কিন্তু সঞ্চয়ের পরিমাণটা কমে যায়। সঞ্চয়ের পরিমাণ এই জন্য কমে যায়, তাদের একটা তোমার তাদের একটা তোমার কি থাকে, দৈনন্দিন জীবন, তাদের জীবনে একটা নিরাপত্তা থাকে, যে যেহেতু আমাদের সরকার থেকে বেকার ভাতা, পেনশন ভাতা এগুলো চালু আছে, তাহলে কি হয়, তাহলে তারা তখন সঞ্চয়ের দিকে কম ঝুঁকে, ঠিক আছে। আর এগুলো যদি ঠিকভাবে না হয়, তখন তাদের ভবিষ্যৎ প্রত্যাশার জন্য, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য সঞ্চয়ের দিকে আকৃষ্ট হয়, তখন সঞ্চয়ের পরিমাণটা বেড়ে যায়, ঠিক আছে। এবার হচ্ছে ব্যাংক ও বীমা ব্যবস্থা। আমাদের দেশের ব্যাংক ও বীমা ব্যবস্থা যদি সুষম হয়, ভালো হয়, বন্টন ব্যবস্থা, এদের দুর্নীতি না হয়, দুর্নীতির পরিমাণ কম হয়, তাহলে কি হয়, তাহলে হচ্ছে তোমার সঞ্চয়ের পরিমাণ বেড়ে যায়। যে মানুষের একটা ব্যাংক বীমা কোম্পানির প্রতি একটা আস্থার সৃষ্টি হয়। সেই আস্থাটা যদি ভালো থাকে, সেই আস্থাটা যদি নীতিগত থাকে, তাহলে কিন্তু মানুষের সঞ্চয়ের দিকে প্রবণতা বেশি হয়, ঠিক আছে। আর যদি ব্যাংক ও বীমা ব্যবস্থাগুলো বা তোমার কার্যকলাপগুলো যদি দুর্নীতিপরায়ণ থাকে, তাহলে কিন্তু মানুষের সঞ্চয়ের প্রতি প্রবণতাটা কমে যায়। তো এগুলি হচ্ছে আমাদের সঞ্চয়ের নির্ধারক সমূহ, ঠিক আছে। মেন কথা হচ্ছে তোমার সঞ্চয় হচ্ছে আয়ের উপর নির্ভরশীল। আয় ছাড়া যেসব আর্থসামাজিক উপাদানগুলো আছে, ঠিক আছে, আর্থসামাজিক উপাদানগুলো আছে, এবং এই উপাদানগুলো দিয়ে যখন সঞ্চয় প্রভাবিত হয়, তাকে সঞ্চয় নির্ধারক বলা হয়। তো আমি এই ক্লাস শেষ করার আগে তোমাদের সঞ্চয় থেকে একটা অঙ্ক আমি ছোটখাটো দেখিয়ে দিচ্ছি, জাস্ট অল্প পরিসরে। আমি হয়তো বা তোমাদের এমপিতে কোশ্চেন করতে পারি, এই রিলেটেড কিছু কোশ্চেন করতে পারি, সেজন্য ছোট আকারে সঞ্চয় থেকে
কিভাবে অঙ্ক আসে সঞ্চয় ও তোমার বিনিয়োগ থেকে, সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো যখন তোমাদের প্রশ্নে যদি আসে যে সঞ্চয় ও বিনিয়োগের সমতার সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করে দেখাও, ঠিক আছে? তখন তোমাদের কিন্তু প্রশ্নে কিন্তু তোমার সঞ্চয়ের মান থাকবে, তারপর হচ্ছে বিনিয়োগের মানও থাকবে, ঠিক আছে? সঞ্চয়ের মানও দেওয়া থাকবে, বিনিয়োগের মানও দেওয়া থাকবে। যেমন এখানে ধরো 100 প্লাস 0.5y, ঠিক আছে? আর এখানে ধরো থাকলো 100 বিনিয়োগ। তখন তোমরা যদি সঞ্চয় বিনিয়োগের সমতার সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করে দেখাও। ভারসাম্যের শর্ত হচ্ছে দুটো ইকুয়াল টু হবে, সেটা যেখান থেকে আসুক, যে টপিক থেকে আসুক, ঠিক আছে? ওই দুটো ইকুয়াল টু করে তোমরা ভারসাম্য নির্ণয় করবে। তো তোমরা এখানে s ইকুয়াল টু i ধরে নিবা। s এর মান কত? 100 প্লাস 0.5y ইকুয়াল টু 100। এখানে 0.5y কে আলাদা করে ফেলো, তুমি এখানে নাম হচ্ছে 300, ঠিক আছে? তো তোমার 100 300 যখন এখানে প্লাস আছে এটা মাইনাস আকারে চলে আসবে। তো আমরা y ইকুয়াল টু নিয়ে কোথায় কত 200, ঠিক আছে? 0.5 দিয়ে ভাগ করে দেখবা রেজাল্ট আসবে। যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে আমার ভারসাম্য জাতীয় মানে ভারসাম্য সঞ্চয় কিংবা ভারসাম্য জাতীয় আয়ের সঞ্চয়, ঠিক আছে? তো যখন তো এটা দেখাতে বলবে তোমরা সবকিছু সব ভারসাম্যের ক্ষেত্রে ইকুয়াল টু করে দিবে, ঠিক আছে? ইকুয়াল টু করে দিলে তোমার যে ভারসাম্য জাতীয় আয়টা চলে আসবে, ঠিক আছে? আমি যদি রিলেটেড কোশ্চেন করতে পারি জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিলাম। আমি কিন্তু তোমাদের যখন ক্লাস নিতাম তখন কিন্তু বলতাম যে ভারসাম্য তৈরি হয় দুটির স্পর্শের মাধ্যমে। যখন একটি রেখা আরেকটি রেখাকে স্পর্শ করে সেখানেই ভারসাম্য হয়, ঠিক আছে? এটা একটা ভারসাম্য বিন্দু। হ্যাঁ, তো এখানে দুটি রেখা s ইকুয়াল টু i, এখানে একটা দুটি রেখা ইকুয়াল টু মানে কি স্পর্শ, আর যেখানে স্পর্শ হয় সেখানে ভারসাম্য নির্ধারিত হয়, ঠিক আছে? তোমাদের ভারসাম্য রিলেটেড কোনো কোশ্চেন আসলে সেখানে কিন্তু সংখ্যার মানগুলো দেওয়া থাকবে, তোমরা ঠিক সেভাবেই করে নেবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।